গল্পের প্রথম অংশ। আপনি আনইউজড তো? প্লিজ ডোন্ট মাইন্ড। অ্যাকচুয়ালি ভার্সিটিতে পড়া অবস্থায় অনেক মেয়ে রিলেশনে জড়িয়ে পড়ে। তাদের ভাষ্যমতে দিজ আর ডিপ লাভ অ্যান্ড দেয়ার সো কল্ড লাভ ফিনিশ ইন দ্য বেডরুম। ইউ আন্ডারস্ট্যান্ড হোয়াট আই এম সেইং। পাত্র বেশি সামনে বসে থাকা লোকটার অনর্গল বলে যাওয়া কথাগুলো শোনার পর আপাতত লজ্জায় মুখ থমথম করছে অথই। এতটা খোলামেলা কথাবার্তা মোটেও আশা করেনি অথই। প্লিজ ডোন্ট হেজিটেট, টেল মি অ্যাবাউট ইউ। আব্বু, আব্বু একটু এদিকে আসবে। অথই ওর বাবাকে ডাকছে। এদিকে বেচারা পাত্রপক্ষ নড়েচড়ে বসেছে। সে যে মৌমাছির মৌচাকে ডিল ছুঁড়েছে ভালোভাবেই আন্দাজ করতে পেরেছে। মেয়ের ডাক শুনে ছুটে এলো বাবা। এসে মেয়েকে নরম সুরে জিজ্ঞেস করল, কিছু লাগবে? অবশ্যই, একটু শান্তি চাই আমি। তুমি কি এই মুহূর্তে এই লোকটাকে আমার চোখের সামনে থেকে চলে যেতে বলবে? আলফাজ আহমেদ মেয়ের কথা শুনে পাত্রের দিকে তাকালেন। পাত্র মাথা নিচু করে বসে আছে। অথইর বাবা ব্যাপারটাকে খাটলেন না। অথইকে ঘরে চলে যেতে বলল। তারপর নিজেই দৌড়ে গেলেন ড্রয়িং রুমের দিকে। জানাতে হবে তো যে তাদের মেয়ে ছেলেকে পছন্দ করেনি। অথই চলে যাচ্ছিল কি মনে করে আবারও ফিরে এলো। পাত্রের সামনে দাঁড়িয়ে বলল, তুই নিজে আনইউজড কিনা আগে এটা প্রুভ কর। নিজেরা মেয়েদের ভালোবাসার দোহাই দিয়ে হোটেলে ডেকে সর্বস্ব লুট করিস আর বউ খুঁজতে এসে আনইউজড বলে মুখে ফেনা তুলিস। আমার চোখের সামনে আবারও কোনোদিন যদি পড়িস আইসয়ার, সেদিন তোকে আমি জুতা পেটা করব। কারণ আজকের ব্যাপারটা আমার জন্য টোটালি এম্বারেসিং ছিল। বিয়ের জন্য বেশ কদিন ধরেই ওর বাবা প্রেশার দিচ্ছিল। একসময় হাল ছেড়ে দিয়ে অথই তার বাবাকে বলল ভালো পাত্র দেখতে। ভালো পাত্র পাওয়া গেছে ওর বাবা আলফাজ আহমেদের ভাষ্যমতে। ওয়েস্টার্ন ইউনিয়ন ব্যাংকে চাকরি করা সুদর্শন এই লোকের মুখের কথা শুনলে আপাতত তার পারিবারিক স্ট্যাটাসের দিকে যাবে না। অথইর জন্য সে মোটেও উপযুক্ত নয়। অথই ওর ঘরে এসে ওড়নাটা বিছানায় রেখে কিছুক্ষণ পায়চারি করল। অসম্ভব রাগ হচ্ছে। মানুষ কিভাবে পারে? একটা ছেলে একটা মেয়েকে কতভাবে হ্যারেজ করতে পারে, আজকে সেটারই ডেমো দেখল বোধহয় সে নিজেই। পথে ঘাটে, ঘরে বাইরে, আত্মীয় অনাত্মীয়, প্রতিটা মানুষের কাছে তাদের বুলিংয়ের শিকার হতে হয়। মেয়েদের কোথাও শান্তি নেই। ঘণ্টাখানেক পর অথই মাত্রই পড়া শেষ করে ঘুমোতে যাচ্ছিল, তখনই ওর মা সাবিনা দরজায় নক করল। ভেতরে এসো। সাবিনা দরজা খুলে ভেতরে এলো। মেয়ে মশারি টাঙিয়েছে। সাবিনা মুচকি হেসে রিডিং টেবিলের কাছ থেকে চেয়ার টেনে এনে বসল। তোর বাবার মতো তোরও কি মশারি না টাঙালে ঘুম আসে না? মশারির ভেতরে বসে হাই তুলে অথই দুপা ভাঁজ করে বসল। মায়ের কথা শুনে মিছে রাগ দেখিয়ে বলল, বাবার মতো বললে কেন মা? পৃথিবীর সবাই মশারি টাঙিয়ে ঘুমায়। তাই বলে কি সবারও আমার বাবার মতো অভ্যেস আছে? মশার জ্বালাতনে মশারি টানানো লাগে। নয়তো প্রতিদিন কার ভালো লাগে মশারি টানাতে? সাবিনা প্রসঙ্গ বদলে ফেললেন। অথই ওর মায়ের মুখের দিকে তাকিয়ে আছে। ওর মা যে এখন এই ঘরে এসে বসেছে তার পেছনে বিশেষ কারণ আছে। নয়তো রাত 11টার পর ওর মা কখনোই ওর ঘরে আসে না। প্রহরকে তোর কেমন লাগে? জাস্ট ডিসগাস্টিং। অথই, প্লিজ তুমি এখন প্রহরের ব্যাপারে আমার সঙ্গে কথা বলতে এসো না। একটা চরিত্রহীন ছেলের কথা তোমার মেয়ের সঙ্গে আলাপ করতে তোমার মুখে বাজছে না। প্রহর মোটেও খারাপ নয়। বিদেশে বড় হয়েছে। কিছুটা ওপেন মাইন্ডেড। বাংলাদেশের কালচারের সম্পর্কে কিবা জানে। হয়তো সেদিন ভুল করেই। থাক মা জননী, তুমি আর কষ্ট করে প্রহরের ব্যাপারে আমাকে মোটিভেট করো না। আমার দিন এতটাই খারাপ আসেনি যে প্রহরের মতো মানুষকে নিয়ে গসিপ করতে হবে। অথই গায়ে কাঁথা টেনে শুয়ে পড়ল। শরীরটা বড্ড ক্লান্ত লাগছে। এত এত প্রহর, নীলদের মতো কাপুরুষদের ভিড়ে অথই স্বপ্নের মানুষটা কই আছে কে জানে। আর কতকাল অপেক্ষা করলে দেখা মিলবে তার স্বপ্নপুরুষের। সাবিনা মেয়ের ঘরের লাইট অফ করে দরজা বন্ধ করে বের হয়ে এলো। ডাইনিং টেবিলের কাছেই অথইর বাবার সঙ্গে দেখা হয়ে গেল সাবিনার। সাবিনা আলফাজের সামনে দাঁড়িয়ে বলল, অথই প্রহরের বউ এটা জানার পরও তুমি কি করে অন্যত্রে অথইর বিয়ে ঠিক করছো? নাজিফা আপা শুনলে? নাজিফা আপার সঙ্গে কথা হয়েছে আমার। বাল্যকালে হওয়া প্রহর এবং অথইর বিয়ের সমাপ্তি এবার নিজ হাতে করবেন তিনি। আগামী ৩ নভেম্বর তিনি দেশে আসবেন প্রহরকে সঙ্গে নিয়ে। এবার আমার মেয়ে মুক্ত হয়ে যাবে সেই বাল্যবিয়ের সম্পর্ক থেকে। কিন্তু অথই, অথইকে সব বলবো, সবটা জানাবো। তবে নাজিফা আপা দেশে আসার পর তুমি এখনই কিছু বলতে যেও না। নয়তো হিতে বিপরীত হতে পারে।
সাবিনা আর আলফাজ সারা রাত ঘুমাতে পারল না মেয়ের অনিশ্চিত ভবিষ্যতের কথা ভেবে। তারা যে প্রহরের কাছে অথৈকে দেয়ার কথা ভেবেছিলেন সবটাই যে ভুল ছিল আজ তা হারে হারে টের পাচ্ছে। 5 তারকা হোটেলের ফিফথ ফ্লোরে একটি কনফারেন্সে চলছিল। বিগ ওশান ইন্ডাস্ট্রির আজ 50 বছর পূর্তি উপলক্ষে গ্র্যান্ড পার্টি থ্রো করেছে এহসান মির্জা। সেই পার্টিতে এহসান মির্জার পাশেই হাস্যোচ্ছল প্রহর মির্জাকে দেখে পার্টিতে থাকা মেয়েরা মর্মে মরে যাচ্ছিল। একটুখানি সুযোগ খুঁজছিল তারা কখন প্রহরকে একা পাবে। সেই মাহেন্দ্রক্ষণ খুব দ্রুতই চলে এলো। প্রহর ওয়াশরুমে চলে যায়। বেসিনের কল ছেড়ে চোখে মুখে পানি দিয়ে টাওয়াল দিয়ে মুছে আয়নায় মুখ দেখছিল। ঠিক তখনই আয়নায় তার প্রতিবিম্বের পাশে নারী প্রতিবিম্ব দেখতে পেল। প্রহর চিনতে পারল না মেয়েটাকে। আগে দেখেছে বলে মনে পড়ল না। বেশভূষা এবং চেহারার গড়ন বলে দিচ্ছে মেয়েটা এখানকার স্থানীয়। আমেরিকানদের চেহারা কখনোই মায়ামো মনে হয়নি প্রহরের কাছে। খুব সাধারণ আদলে গড়া হয়েছে তাদের। প্রহর পাশ কাটিয়ে চলে যাচ্ছিল ঠিক তখনই অভাবনীয় কাণ্ড ঘটিয়ে ফেলতে যাচ্ছিল মেয়েটি। কিন্তু বাদ সাধে প্রহর মেয়েটাকে এক ধাক্কা দিয়ে নিজের কাছ থেকে দূরে সরিয়ে দেয়। যদিও প্রহরকে স্পর্শ করতে পারেনি তবুও যেন প্রহরের ইচ্ছে করছিল মেয়েটার গলা চেপে ধরে মেরে ফেলতে। ফালতু মেয়ে কোথাকার। ছেলেদের দেখলে মরে চাই টাইপ তাদের এক্সপ্রেশন। হাউ ডেয়ার ইউ, হোয়াট হ্যাপেন্ড, হানি। প্রহর পকেট থেকে টিস্যু বের করে বারবার নিজের অধর মুছে যাচ্ছে। এদিকে মেয়েটি বেহার মতো প্রহরের সামনে গিয়ে বারবার বলছে, আই লাভ ইউ প্রহর, অ্যান্ড আই ওয়াজ টোটালি ফিল। স্টপ দেয়ার, অ্যান্ড গেট আউট অফ হিয়ার। কিছু ডলারের নোট সেই মেয়েটির মুখের ওপর ছুঁড়ে ফেলল। মেয়েটা কিছু সময়ের জন্য স্তব্ধ হয়ে দাঁড়িয়েছিল। তারপর ডলারের নোটগুলো কুড়িয়ে রুম থেকে বের হয়ে যায়। প্রহর মেয়েটাকে ভয়ানক কিছু একটা বলে ওয়াশরুম থেকে বের হয়ে সোজা হোটেলের নিচে চলে এলো। ড্রাইভারকে কল করলে ড্রাইভার গাড়ি নিয়ে চলে আসে। প্রহর ড্রাইভারের কাছ থেকে চাবি নিয়ে নিজেই ড্রাইভ করে চলল ফার্ম হাউজের দিকে। রাত 3টা। প্রহরের চোখে ঘুম নেই। এত ছোট রাত অথচ আজ দীর্ঘ মনে হচ্ছে। কারণটা হয়তো বিশেষ বলেই। কপালে স্লাইড করতে করতে প্রহর ভাবছে কারো কথা। পরনের হলদে শাড়ি, এক চিলতে হাসি, অগ্নিমূর্তি, চোখ রাঙিয়ে তাকায় এমন একটি পুতুলের কথা ভাবছে সে। জীবন্ত একটি পুতুল সে দেখে এসেছে বাংলাদেশ। বিগত 15 দিন ধরে তার মনে হচ্ছে বাংলাদেশ সে বিশেষ কিছু রেখে এসেছে। এবং সেই বিশেষ কিছুই হলো সেই জীবন্ত পুতুলটা। কিন্তু পুতুলটা বড্ড হিংস্র। সহজে কথার মায়াজালে বেঁধে ফেলা যায় না তাকে। তাই তো তার মনটা বিক্ষিপ্ত হয়ে আছে। সামান্য একটা মেয়ে প্রহর মির্জার আত্মসম্মানকে ভেঙে গুড়িয়ে দিয়েছে। এমন সময় মোবাইল ফোন বেজে উঠল। টেবিলের ওপরে থাকা মোবাইলটা তুলে দেখল ওর আম্মি নাজিফা কল করেছে। প্রহর স্বাভাবিকভাবেই কল রিসিভ করল। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আম্মি কতবার বলবো আপনি আমাকে সালাম জানাবেন না। তারপরও আপনি সেই একই কাজ করেন। সালাম বিনিময়ে অনেক নেকি পাওয়া যায়। আমি সেই নেকি কুড়াতে চাই। প্রহর, তাছাড়া আমি তোর মা। তোর উচিত আমাকে প্রথমে সালাম জানানো বাট তুই। আম্মি সরি, আসলে অন্যমনস্ক ছিলাম। প্রহরের জবাব শুনে ফোনের ওপাশ থেকে নাজিফার দীর্ঘশ্বাসের সুর শোনা গেল। প্রহর কিছু বলল না। অথৈর কথা মনে আছে তোর? আবারও অথৈর কথা কেন তুলছেন? অথৈর কথা কেন তুলছি এটা আমার চেয়ে ভালো তুই জানিস প্রহর। আমি জানি না এবং জানতেও চাই না আমি। আপনি এবং বাবা মিলে ব্যাপারটা যদি আপোষে সেটেল করতে পারেন দেন আমার সঙ্গে এই ব্যাপারে কথা বলতে আসবেন। প্রহর কল কেটে দিল। সব মন খারাপের মুহূর্তে একসাথেই আসতে হলো। পুরনো ঘটনা মনের দৃশ্যপটে হানা দেয়। অথই দাঁতের দাঁত খিচিয়ে তাকিয়ে আছে প্রহরের দিকে। আর প্রহরের চোখে প্রশান্তির সুখ। গত 1 মাস ধরে যার জন্য প্রহরের চোখ ঘুম ছিল না, আজ সেই মানুষটা তারই চোখের সামনে বসে আছে। ঠিক সেদিনের মতো আজও তার একই চাহনি। পরনের হলদে শাড়ি, অগ্নিমূর্তি, চোখ রাঙিয়ে তাকায় সবটা আজও তার চোখে মুখে স্পষ্ট। প্রহরের মা নাজিফা এবং প্রহর অথৈদের বাড়িতে উপস্থিত হয়েছে আজ। অথৈদের ড্রয়িং রুমে অথৈর বাবা মা, প্রহর এবং প্রহরের মা বসে আছে। তাদের সবার দৃষ্টির কেন্দ্রবিন্দু অথৈ। অথৈ প্রহরকে ওদের বাসায় দেখে যা রিয়াকশন দেখিয়েছে আপাতত ওদের বাল্যকালে হওয়া বিয়ের খবর কি করে জানাবে তা নিয়ে সন্দিহান হয়ে পড়েছে অথৈর বাবা মা এবং নাজিফা। অথৈ, জি আন্টি, এদিকে এসো। নাজিফা অথৈকে কাছে ডাকলেন। অথৈ নাজিফার পাশে গিয়ে বসল। প্রহর আর চোখে বারবার অথৈকে দেখছিল। তার মানে
তার হৃদয়হরণী আর কেউ নয়, স্বয়ং অথই। মেয়েটাকে দেখেছিল প্রায় 10 বছর আগে, যখন ওদের বিয়ে। ওয়েট, তার মানে অথই ওর স্ত্রী। ও মাই গড, এতটা চেঞ্জ! গোলুমলু অথই এতটা শুকিয়ে গেছে। তাই তো প্রথম দেখায় চিনতে পারেনি সে। প্রহরের বুক অস্বাভাবিকভাবে কাঁপছে। আজ যে এই বাড়িতে এলো, কেন এলো? অথইর ব্যাপারটা সেটেল করার জন্য। কিন্তু এই অথই তার হৃদয়হরণী হবে কে জানত? তার কৈশোরকালের বউ যে অথই সেটাও তো জানত না। এখন কি করবে প্রহর? ডিভোর্সের কথা যেহেতু উঠেছে, তাহলে ডিভোর্স তো হবেই হবে। প্রহর নিজের চোখে মুখে সর্ষেফুল দেখছিল। নিজেকে এতটা অসহায় এর আগে কখনো লাগেনি। হুট করে প্রহর ওর আম্মিকে বলল, আম্মি বাড়িতে চলুন। প্রহর তাগাদা দিচ্ছে বিধায় নাজিফা ছেলের কথায় দ্বিরুক্তি না করেই সকলের কাছ থেকে বিদায় নিয়ে বের হয়ে এলো। পুরো রাস্তা জুড়ে প্রহর চুপচাপ ছিল। নাজিফা সেদিকে মাথা ঘামালো না, কারণ তার ছেলের স্বভাবগতই ইন্ট্রোভার্ট। ফিরতে ফিরতে রাত হলো। বাড়িতে ফেরার পর প্রহর এবং ওর মা ড্রয়িং রুমে এসে বসল। নাজিফা নিজেকে ডাক দিয়ে 2 কাপ চা দিতে বলল। এমন সময় প্রহর ওর আম্মিকে ডেকে বলল, আম্মি, আমার অথইকে চাই। প্রহরের কথায় নাজিফার মাথায় বাজ ভেঙে পড়ল যেন। মানে কি? যেই ছেলে আজ কটা বছর ধরে অথই নাম থেকে বাঁচতে চাইছে, আজ সেই ছেলে বলছে আমার অথইকে চাই। সোফা ছেড়ে উঠে দাঁড়ালো নাজিফা। ছেলের সামনে গিয়ে দাঁড়িয়ে ছেলের মুখের দিকে তাকিয়ে ভাবমূর্তি বোঝার চেষ্টা করল। আদৌ কি তার ছেলে অথইকে চাইছে, নাকি তার নিজের ভ্রম? নাজিফাকে অবাক করে দিয়ে প্রহর বলল, আম্মি, আপনি বললে এই বিয়েটা ভাঙবে না, কিন্তু বিকেলে যে আমি নিজ মুখে তোদের ডিভোর্সের কথা বলে এসেছি আলফাজ ভাইয়ের সামনে, তুই তোর সামনেই ছিলি, তখন বারণ করলি না কেন? আম্মি, আমি কিছুই জানি না। ব্যাস, আমার অথইকে চাই। আসল কথাটা চেপে গেল প্রহর। কিন্তু অথই তোকে পছন্দ করে না প্রহর। তোদের বিয়ের কথা শুনে কেমন রিয়াক্ট করবে কে জানে। ডিভোর্সের ব্যাপারে তো কেবল ওর বাবা মায়ের সঙ্গে কথা হলো। এখনই আলফাজ আঙ্কেলকে কল করে বারণ করেন। অথই যেন বিয়ের ব্যাপারে কিছুই জানতে না পারে। কিন্তু অথই যদি, আমি ম্যানেজ করে নেব আম্মি। আগে আপনি আলফাজ আঙ্কেলের সঙ্গে কথা বলুন। নাজিফা চিন্তিত ভঙ্গিতে কল করল আলফাজকে। আলফাজ কল রিসিভ করার পর নাজিফা শুধু এতটুকু জানালো যে, আপাতত বিয়ের ব্যাপারটা যেন অথইকে না জানানো হয়। আলফাজ বাদ সাধতে চাইলে নাজিফা শক্ত গলায় বলল, অথই, আমার একমাত্র ছেলের বউ। বিয়েটা তো আর ছেলেখেলা নয়। ছেলেখেলা যদি ভাবতাম তাহলে প্রহরকে অন্য কোথাও বিয়ে করাতাম। সময় হলে অথই সব জানবে, তবে আমি ওকে জানাবো। সব জানার পর অথই যা সিদ্ধান্ত নেবে আমি এবং প্রহর দুজনেই মেনে নেব। আলফাজ কল কেটে দিল। সাবিনা আলফাজের মুখের দিকে তাকিয়ে বলল, কি হয়েছে? অথইকে বিয়ের ব্যাপারে জানাতে বারণ করেছে। কিন্তু আগামীকাল যে পাত্রপক্ষ আসবে তারা যদি অথইকে পছন্দ করে, তাহলে তো বিয়ের দিন তারিখ নির্ধারণ করতে হবে। সাবিনা আর আলফাজ দুজনে আবারও দুশ্চিন্তার মাঝে পড়লেন। অথই আজ প্রহরকে দেখে কিছুই বলেনি, কিন্তু রেগে গিয়েছিল যে সেটা ওর অভিব্যক্তি দেখে আন্দাজ করে ফেলেছিল ওর বাবা মা। ছাদের চিলিকোঠার ঘরে বসে আছে প্রহর। চোখে মুখে বিষাদের ছাপ, মলিন মুখখানা সবটায় আজ বিরহের ছাপ। প্রহর আনমনা হয়ে বলল, যার মুখ কখনো দেখতে চাইনি, যাকে নিয়ে কখনো সংসার করব বলে ভাবিনি, আজ তাকে পাওয়ার জন্য আমার হৃদয় ব্যাকুল হয়ে পড়েছে। প্রেয়সীর জন্য আমার হৃদয়ে ব্যাকুলতার পেছনের কারণ বুঝি আমাদের বিয়ের সম্পর্কের টান ছিল। নয়তো এত এত মেয়ে এমপ্লয়ের সঙ্গে আমার ওঠা বসা কখনোই তো তাদের দিকে তাকানোর ইচ্ছে হয়নি। সেদিন অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রেক্ষিতে অথইকে দেখার পরই কেন আমূল পরিবর্তন এলো আমার মধ্যে। অথই যে তাকে খুব সহজে মেনে নিবে না তা আজকের ঘটনা থেকে বুঝতে পেরেছে। চোখের সামনে একে একে সব ঘটনা ভেসে উঠছে। অথইর সঙ্গে তার প্রথমবারের মতো দেখা হওয়া, তারপর আজকের বিকেলের ঘটনা। সবটাই মনের দৃশ্যপটে হানা দিচ্ছে। অতীত। স্যার, একটা কথা বলবো? বলো। স্যার, আমার বাথরুমের সমস্যা হচ্ছে আজ। আগামীকাল ডিউটি পালন করব ঠিক মতো। তোমার বাথরুম পেট কবে ঠিক ছিল? চাকরিতে জয়েন করার পর থেকে রোজ শুনতে হয় স্যার আমার বাথরুম। মানে পেটের সমস্যা। আর বাথরুমের সমস্যা বলো কেন? পেটের সমস্যা বলবে? জি স্যার, পেটের সমস্যা বলবো। কিন্তু কথা হলো স্যার আমার ছুটির প্রয়োজন। নয়তো এইখানে ইজ্জতের রফদফা হয়ে যাবে। প্রহর তাকিয়ে দেখল রফিকের চোখমুখ লাল হয়ে আসছে। হয়তো সত্যিই ওর অস্বস্তি হচ্ছে।
প্রহর হাতের ইশারায় রফিকে চলে যেতে বলল। রফিক কোনোমতে হাসি বিনিময় করে চলে যায়। সবেমাত্র জিমনেসিয়াম থেকে বের হয়েছিল প্রহর। গাড়ি কাছে এসে দাঁড়িয়েছে প্রহর। ব্যান্ডরেড সিলভারলেস ব্ল্যাক গেঞ্জি, 3/4 প্যান্ট, গলায় ইয়ারফোন, ঘর্মাক্ত দেহ, বিন্দু বিন্দু ঘাম জমে আছে কপাল জুড়ে। ভেজা কপালে লেপ্টে আছে চুল। রাস্তায় অতিক্রম করা প্রত্যেকটা মেয়ে প্রহরকে দেখছে। প্রহর এসে গাড়িতে বসল। তারপর রওনা হলো ওর বাড়ির উদ্দেশ্য। 10 দিন হলো ঢাকায় এসেছে প্রহর। ওর আম্মির সঙ্গে দেখা করতে যাচ্ছে। আমেরিকা থেকে আসার পর ওর আম্মির সাথে জাস্ট একবার দেখা হয়েছে, তাও আবার এয়ারপোর্টে। আমাদের নেমপ্লেটের বাড়িটির গেটের সামনে এসে হর্ন বাজাতেই দারোয়ান গেট খুলে দিল। লনের কাছে আসতেই গাড়ি বন্ধ করে নেমে এলো প্রহর। বাড়িতে ঢুকতেই দেখা হলো ওর আম্মির সাথে। ওর আম্মি রান্নাঘরে কিছু একটা করছিল। তাকে দেখেই সেই কাজ ফেলে চলে এসেছে। দুপুরে কি খাবি? ভুনা খিচুড়ি আর গরু মাংস। এই না গতকাল রাতে বললি তোর ওয়েট বেড়ে যাচ্ছে। আপনার হাতের জাদুতে ওসব ওয়েটের ভয় দৌড়ে পালাবে। আম্মি। নাজিফা হেসে ছেলের মাথায় হাত বুলিয়ে দিলেন। প্রহর নিজের রুমের দিকে চলে যায় আর নাজিফা তড়িঘড়ি করে রান্না বসায়। গোসল শেষ করে একেবারে অফিসে যাওয়ার জন্য তৈরি হয়ে বের হলো প্রহর। ডাইনিং টেবিলের কাছে আসতেই দেখল ওর আম্মি টেবিলও নাশতা সাজিয়ে রাখছে। প্রহর কিছুটা রাগ দেখিয়ে লিজাকে ডাকল। লিজা হলো প্রহরের আম্মির হেল্পিং হ্যান্ড। লিজা এসে চুপচাপ দাঁড়িয়ে রইল প্রহরের আম্মির পেছনে। প্রহর লিজার দিকে তাকিয়ে বলল, আম্মিকে এই কাজগুলো কেন করতে হলো? ম্যামকে আমি বারণ করেছিলাম। কিন্তু প্রহর বাদ দে না বাপ। বছরের 6 মাস তো বিদেশ পড়ে থাকিস তোরা বাপ ছেলেতে মিলে। তোদের হাতে গোনা কদিন কাছে পাই বল। তোদের একটুখানি খেদমত করতে পারলে আমার হৃদয় ছকুন হয়। আম্মির কথার ওপর আর কোনো কথা বলল না প্রহর। নাজিফা ছেলের পাতে একে একে সব খাবার তুলে দিল। প্রহর প্লেটের দিকে তাকিয়ে দেখল, হাঁসের মাংস ভুনা, চালের গুঁড়ার রুটি, মিষ্টি দই। প্রহর মুচকি হেসে খাবারে মনোযোগ দিল। ছেলের খাওয়ার দৃশ্য দেখে নাজিফার মন ভরে উঠল। খুশিতে চিকচিক করছে তার চোখ। নাশতা শেষ করে নাজিফার কাছ থেকে বিদায় নিয়ে অফিসের উদ্দেশ্য রওনা হলো প্রহর। অফিসে ঢুকতেই একে একে সকল এমপ্লয়ি প্রহরকে সালাম জানাচ্ছে। প্রহর হেঁটে গিয়ে ওর কেবিনে ঢুকল। চেয়ারে বসার পর বেলা বাজালো। কিছুক্ষণ পর দরজা ঠেলে ভেতরে ঢুকল ইশতিয়াক আহমেদ, প্রহরের অফিসের ম্যানেজিং ডিরেক্টর। হ্যালো স্যার। হাত বাড়িয়ে দুজনেই হ্যান্ডশেক করল। প্রহর ইশতিয়াককে বসতে বলল। ইশতিয়াক চেয়ার বসল। কটা মিটিং আছে আজ? নতুন এমপ্লয়ি নেয়ার কথা ছিল। ইন্টারভিউ নেওয়া হয়েছে। আজ মিটিং নেই স্যার। তবে নতুন এমপ্লয়ি সিলেক্ট করা হয়ে গেছে। নতুনদের জয়েনিং আজই হয়েছে। আমার পিএ কোথায়? হিমানি তো আজ আসেনি। হোয়াট? আসেনি মানে কি? সে কি জানতো না আজ আমি অফিসে আসব? জানতো স্যার, কিন্তু হুট করে। মে কাম ইন স্যার? দরজা নক করল কেউ। ইশতিয়াক এবং প্রহর দরজার দিকে দৃষ্টিপাত করল। প্রহরের পিএ হিমানি এসেছে। প্রহর দৃষ্টি ন করে বলল, ইয়েস কাম ইন। অ্যান্ড মি। ইশতিয়াক ইউ ক্যান গো নাও। থ্যাংক ইউ স্যার। ইশতিয়াক কেবিন থেকে বেরিয়ে যায়। হিমানি এসে ডেস্কের সামনে দাঁড়িয়ে রইল। আমি অফিসে এসেছি 10 মিনিট হয়েছে। আমার পিএ হিসেবে তোমার উচিত ছিল আমার আগেই অফিসে হওয়া। স্যার, রিক্সা পেতে দেরি হচ্ছিল। লিম এক্সকিউজ। নতুন কিছু বলো। এসবের দোহাই শুনতে এখন আর ভালো লাগছে না। কথাগুলো বলে প্রহর চেয়ার ছেড়ে উঠে দাঁড়ায়, ঠিক তখনই হিমানি অভাবনীয় কাণ্ড ঘটিয়ে ফেলল। প্রহরকে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরল। পাগলের ন্যায় প্রলাপ বকছে। স্যার, প্লিজ আজকের মতো মাফ করে দিন। আর কখনোই লেট করব না আমি। আপনি যা বলবেন আমি তাই করব। প্রহর হিমানিকে নিজের কাছ থেকে সরানোর চেষ্টা করছিল, ঠিক তখনই কেবিনের দরজা খুলে ভেতরে একজন প্রবেশ করল। তবে প্রহর এবং হিমানিকে একে অপরের সঙ্গে জড়িয়ে থাকতে ভীষণ লজ্জা পেয়ে কেবিন ছেড়ে দৌড়ে পালায় সেই মানুষটি। প্রহর সেই মানুষটাকে পেছনে থেকে ডাকে, কিন্তু সে আর পেছনে ফিরে তাকায় না। সেদিনই প্রথমবারের মতো অথৈকে দেখেছিল প্রহর। সেই প্রথম দেখায় প্রহরের জন্য অথৈর মনে নেগেটিভ চিন্তাভাবনা ঢুকে পড়ে। যে কারোই এই ভাবনা থেকে যাবে মস্তিষ্কে। অথৈর বেলায় তাই ঘটেছে। অথৈ এবং প্রহর দুজনেই পরিস্থিতি শিকার। অতীতের পাতা থেকে বেরিয়ে বুকের বাপাশে হাত রেখে প্রহর বলল, যদি জানতাম তোমাকে না পাওয়ার ব্যথায় আমি কুঁকড়ে যাব, ধ্বংস হব, তবে আরও আগেই তোমাকে বুকের খাঁচায় বন্দি করে রাখতাম।
তবে এখন যেহেতু জেনে গেছি তুমি আমার কি, তাহলে তোমাকে আমার হৃদয়ের বন্দিনী বানিয়ে ক্ষান্ত হব। ততদিন না হো বিষাদের প্রহর গুণে রাখব। কারণ মন বোঝে না অপেক্ষার মানে। অথৈকে পাওয়ার জন্য প্রহরের অপেক্ষামূল দিনগুলো শুরু হলো। কবে শেষ হবে জানা নেই। কিন্তু এই বিষাদময় অপেক্ষার অবসান শীঘ্রই শেষ হবে। আব্বু, আমি আর চাকরিটা করছি না। চায়ের কাপে চুমুক দিয়ে কথাটি বলল অথই। আলফাজ নিউজপেপার ভাঁজ করে টি টেবিলের ওপরে রেখে বলল, কেন, পার্ট টাইম জব হিসেবে তোর জন্য জবটা পারফেক্ট। এটাই তো বলেছিলি তুই। অথই দীর্ঘশ্বাস ফেলে বিড়বিড় করে বলল, আমি তো জানতাম প্রহর মির্জা আমার অফিসের সিইও। তিনি আমার আম্মাজানের বান্ধবীর ছেলে। কিন্তু প্রহর মির্জা কি জানতো এই ব্যাপারটা? মোটেও না। জানলে মোটেও সে আমাদের বাড়িতে আসতে চাইতো না। ভীষণ অহংকারী মানুষ সে। এই যে গতকাল তাকে আমাদের বাড়িতে দেখলাম, এটাই তো আমার জন্য ছিল পৃথিবীর অষ্টম আশ্চর্য। কি ভাবতে বসেছিস আবার? আলফাজের কথায় অথই ভাবনার জগৎ থেকে বের হয়ে এলো। দীর্ঘশ্বাস ছেড়ে আলফাজের সামনে হাঁটু গেড়ে অনুনয়ের সুরে বলেই ফেলল, আব্বু, আমি যেই কোম্পানিতে চাকরি করি সেই কোম্পানির সিইও হচ্ছে নাজিফা আন্টির ছেলে প্রহর মির্জা। গতকাল আমাদের বাড়িতে উনাকে দেখার পর আমার কেমন যেন অদ্ভুত অনুভূতি হচ্ছে আব্বু। সে আমার মায়ের বান্ধবীর ছেলে। আমি তার কোম্পানির সামান্য একজন এমপ্লয়ি। যদিও তিনি আমাদের সেক্টরে তেমন আসেন না, তবুও তার সাথে আমার যতবারই দেখা হবে ততবারই আমার মনে হবে তিনি আমার স্ট্যাটাসকে উপহাস করবেন, যেটা আমি মোটেও সহ্য করতে পারবো না। আলফাজ মেয়ের মুখের দিকে তাকিয়ে রইল। মেয়েটা যে এত আত্মসম্মানবোধে গড়া কখনো চোখে পড়েনি তেমন। অতএর জায়গায় অন্য কেউ হলে হয়তো অফিস আলাদা অ্যাটেনশন পেতে চাইতো, এই বলে যে প্রহর মির্জার মায়ের বেস্ট ফ্রেন্ড হচ্ছে ওর মা। কিন্তু না, অথই এমন কিছুই করবে না, উল্টো চাকরি ছেড়ে দেবে বলে সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। আলফাজ মেয়ের মাথায় হাত রেখে বললেন, তোর যা সঠিক মনে হয় তাই সিদ্ধান্ত নিবি। আমি জানি আমার অথই কখনোই ভুল সিদ্ধান্ত নেয় না। থ্যাংক ইউ আব্বু। জানো না, গতকাল রাত থেকে আমার মাথায় টেনশনের জ্যাম লেগে গিয়েছিল। এখন একটু শান্তি লাগছে। অলরেডি 7টা বেজে গেছে। আসছি আব্বু। আজ অফিসে রিজাইন লেটার জমা করে আসবো। অথই হাসি মুখে ওর আব্বুর কাছ থেকে বিদায় নিয়ে বারান্দা থেকে ওর ঘরে চলে এলো। গোসল শেষ করে কালো ম্যাচিং ব্লাউজের সাথে কালো পাড়ের সুতির নীল রঙের শাড়ি পরে নিল। কাঁধ সমান চুলগুলো ছড়িয়ে দিল। চোখে কাজলের রেখা টেনে ঠোঁটে লাইট পিঙ্ক কালারের লিপস্টিক দিয়ে পার্স নিয়ে বেরিয়ে পড়ল অফিসের উদ্দেশ্য। সাবিনা বেশ কয়েকবার অথইকে নাস্তা খেয়ে যেতে বলল, কিন্তু অথই তারা দেখিয়ে বের হয়ে যায় বাসা থেকে। রাস্তায় দাঁড়িয়ে রিকশার জন্য অপেক্ষা করছিল অথই। পার্স থেকে মোবাইল বের করতেই দেখল অলরেডি 7:30 বেজে গেছে। অফিসে 8টার আগে পৌঁছেতে হবে। কিন্তু অফিসে পৌঁছেতে সময় লাগবে 40 মিনিট। অথই চিন্তিত ভঙ্গিতে রিকশার জন্য অপেক্ষা করছে। কি রে অথই, কোথাও যাবি নাকি? নিজের নাম শুনে অথই পেছনে তাকিয়ে দেখল ওর ক্লাসমেট আবির বাইক নিয়ে ওর পাশে দাঁড়িয়ে আছে। অথইর মাথায় চট করে বুদ্ধি এলো। আবিরের সামনে এসে অথই অনুরোধের সুরে বলল, একটা উপকার করবি ভাই? উপকার করব, কিন্তু এই যে তুই দেখা হলে আমাকে জানপ্রাণ দিয়ে আকুলতা দেখিয়ে ভাই ডাকিস, এটা কি ঠিক হচ্ছে? আমি তোর কোন জন্মের ভাই হই বল? তুই আমার এই জন্মের ভাই। তোর সাথে আমার চেহারার কত মিল জানিস তুই। হয়েছে হয়েছে, এখন বল কি উপকার করতে হবে? আমাকে বিগ ওশান কোম্পানির সামনে নামিয়ে দিয়ে আসতে পারবি? 8টার আগে পৌঁছেতে হবে। রিকশা পাচ্ছি না, আর যদিও রিকশা দিয়ে চলেও যাই তবুও 8টার আগে পৌঁছেতে পারবো না। তুই চাকরি করছিস কবে থেকে? যেতে যেতে বলি, এজ ইউর উইশ। আবিরের বাইকের পেছনে বসেই অফিসের উদ্দেশ্য রওনা হলো অথই। যেতে যেতে অথই ওর চাকরির খুঁটিনাটি সব ব্যাপার জানালো আবিরকে। আজ রিজাইন লেটার জমা করবে সেটাও বলল। চাকরির ছাড়ার কথা শুনে আবির বলল, দোস্ত, একটা কথা বলি শোন। চাকরিটা ছাড়িস না। এখনকার বাজারে এমন চাকরি পাওয়া দুঃসাধ্য ব্যাপার। বিগ ওশান কোম্পানি প্রত্যেক বছর বিভিন্ন ভার্সিটি থেকে শিক্ষার্থীদের বেতন সহকারে ট্রেনিং দেয়। তারপর তাদের কোনো ব্রাঞ্চে চাকরি দেয়। এত এত সুযোগ সুবিধা কোনো কোম্পানি দেয় এখনকার যুগে? আরেকবার ভেবে দেখ, মাঝে মধ্যে লাভের চিন্তা করতে হয় না? আমার এই চাকরিটা না করলে যদি লোকসান হয় তবে তাই হোক, তবুও চাকরিটা করছি না। অ্যান্ড দিস ডিসিশন ইজ ফাইনাল। তোর ইচ্ছা। কথা বলতে বলতে বিগ ওশান
বৃহৎ কোম্পানির সামনে এসে পৌঁছে যায় আবির এবং অথই। অথই বাইক থেকে নেমে আবিরকে ধন্যবাদ জানিয়ে গেটের ভেতরে ঢুকে পড়ে। এদিকে আবির বাইক নিয়ে ভার্সিটির উদ্দেশ্য রওনা হয়। এদিকে প্রহরের নিজের কেবিনের এক বিশাল অংশে জুড়ে কেবল কাচের দেয়াল। রাস্তার পাশেই তার কেবিন হওয়ায় সব স্পষ্ট দেখা যায়। কাচের দেয়াল ভেদ করে দেখতে পেল তার অপ্রিয় দৃশ্য। অথই কারো বাইক থেকে নেমে হাসিমুখে কথা বলে বিদায় নিয়ে অফিসে ঢুকে পড়ল। কপালের দুপাশের শিরা ফুলে উঠেছে প্রহরের। এত ঈর্ষা প্রহরের মনে এর আগে কখনো জন্মায়নি। কিন্তু আজ নিজের রাগ দেখে প্রহর শুধু ভেবে দেখল সৃষ্টিকর্তা সবাইকে একই উপাদান দিয়ে গড়েছেন। হয়তো ভালো মন্দের তারতম্য আছে। এই যে তার নিজের ভেতরের যে ঈর্ষাকাতর একটা মন ছিল, এটা কি কখনো জেনেছিল? মোটেও না। হয়তো এর আগে অথই নামক সুখপাখির সন্ধান ছিল না তার জীবনে। অথই অফিসে ঢুকে রিসেপশনে যায়। তারপর হাজিরা খাতায় সাইন করে থার্ড ফ্লোরে যাওয়ার জন্য লিফটের সামনে অপেক্ষা করছে। থার্ড ফ্লোরে 3 নং সেক্টরে কেবল স্টুডেন্টদের নিয়ে কাজ করা হয়। লিফটের দরজা খুলল, অথই ভেতরে ঢুকে পড়ল। থার্ড ফ্লোরে এসে লিফটের দরজা খুলে গেল। অথই বের হয়ে চলে যায় 14 নং ডেস্কে। ল্যাপটপ অন করে রিজাইন লেটার লিখে ফেলল। তারপর কাগজে প্রিন্ট করে ফেলল। রিজাইন লেটার হাতে নিয়ে আবারও পড়ে দেখল কোনো ভুল আছে কিনা এই ভেবে। না, কোনো ভুল নেই। এবার রিজাইন লেটারটা ইশতিয়াক স্যারের ডেস্কে জমা করতে পারলেই হলো। যেই ভাবা সেই কাজ। অথই লেটার হাতে নিয়ে ইশতিয়াক স্যারের কেবিনে চলে যায়। ইশতিয়াকের কাছে লেটার জমা করার পর ইশতিয়াক অবাক হয়ে অথইকে জিজ্ঞেস করল, এত ভালো চাকরি ছেড়ে দিচ্ছ, কিন্তু কেন? পার্সোনাল কারণ আছে স্যার, আরেকবার ভেবে দেখো। নো স্যার, আর ভাবব না। আপনি রিজাইন লেটারে সাইন করে দিন। আমি নয়, প্রহর স্যার সাইন করবে। অপেক্ষা করতে হবে। না, অপেক্ষা করতে হবে না। বাড়িতে চলে যাও। তোমাকে ইমেইল করে জানিয়ে দেয়া হবে এই ব্যাপারে। ধন্যবাদ স্যার, আসছি আমি। ওয়েলকাম মাই ডিয়ার। অথই বের হয়ে এলো ইশতিয়াকের কেবিন থেকে। করিডোর পেরিয়ে যাওয়ার সময় প্রহরের সঙ্গে অথইর দেখা হয়ে যায়। অথই আর্ষ্টতা দেখিয়ে একপাশে দাঁড়িয়ে যায়। আর প্রহর যেন অথইকে দেখেও দেখল না এমন ভান করে চলে যাচ্ছে। একদিক দিয়ে ভালোই হলো, অথইর অস্বস্তি হচ্ছে না। সেদিন বাড়িতে ফেরার পর অথই দাও খাবার খেয়ে সেই যে ঘুম দিয়েছে, এখন সন্ধ্যা হয়ে এলো। তবুও ঘুমিয়ে আছে। ওর মোবাইলে একের পর এক কল আসছে। মোবাইল সাইলেন্ট মোডে থাকার কারণে অথই কলের আওয়াজ শুনলি না। কলিং বেলের শব্দ ভেসে এলো। সাবিনা মাত্রই মাগরিবের নামাজ পড়ে তসবিহ হাতে নিয়ে সুবহানাল্লাহ বাক্য পড়ছিলেন। বাসায় আলফাজ নেই, মসজিদে গিয়েছেন। অথই আজ অবেলায় পরে পরে ঘুমাচ্ছে। কয়েকবার ডাক দিয়ে এসেছেন, কিন্তু তার ঘুম ভাঙার নামই নেই। সাবিনা গিয়ে দরজা খুললেন, এবং দরজা খুলতেই বড় ধাক্কা খেলেন। কারণ প্রহর এসেছে। সাবিনাকে দেখে প্রহর সালাম জানিয়ে জিজ্ঞেস করল, আন্টি, অথই বাসায় আছে? হ্যাঁ, আছে। ওকে একটু ডেকে দিবেন। অবশ্যই। ভেতরে এসো তুমি। প্রহর যেন এই কথার অপেক্ষায় ছিল। ড্রয়িং রুমের সোফায় প্রহরকে বসিয়ে রেখে সাবিনা তড়িঘড়ি করে অথইর রুমের দরজায় নক করতে লাগলেন। ভাগ্যিস অথইর রুমটা উত্তর দিকে। ড্রয়িং রুম থেকে এই ঘরের দরজা দেখা যায় না। নয়তো আজ ভীষণ লজ্জা পেতে হতো অথইর জন্য। এই ভোরসন্ধ্যায় কেন যে ঘুমিয়ে আছে। সাবিনাকে দুশ্চিন্তার হাত থেকে বাঁচিয়ে ফেলল অথই। ঘুমে দুলতে থাকা অথই ওর মাকে জিজ্ঞেস করল, মা, মাত্র তো আধ ঘন্টা ঘুমালাম। তুমি এভাবে দরজা ধাক্কালে আমার কি ঘুম হয় বলো তো? 4 ঘন্টা ধরে ঘুমিয়ে এখন বলছিস মাত্র আধ ঘন্টা ঘুমিয়েছিস। বাকি রাত এখনো পড়ে আছি। যত ইচ্ছে ঘুমিয়ে থাকিস তখন। প্রহর এসেছে। তোর সঙ্গে দেখা করতে এসেছে। আমার সঙ্গে দেখা করতে এসেছে? কিন্তু কেন? অথই বিস্মিত হয়ে জিজ্ঞেস করলো ওর মাকে। আমি কিভাবে জানবো? তুই গিয়ে দেখা কর। তাছাড়া তোর অফিসের সিইও হয়তো অফিসিয়াল কোনো কাজে তোর কাছে আসতে পারে। কথাগুলো বলে সাবিনা যেভাবে এসেছিলেন ঠিক সেভাবেই তড়িঘড়ি করে রান্নাঘরের দিকে ছুটলেন। যতই হোক প্রহর তো উনাদের মেয়ের জামাই। আপ্যায়ন না করলে কেমন দেখায়? অথই তখনও দরজার সামনে ঠায় দাঁড়িয়ে আছে। ওর মা তো জানে না যে আজ ওর রিজাইন লেটার জমা করে এসেছে অফিসে। যদি জানতো তাহলে প্রহর স্যারকে এই বাড়িতে দেখলে ভ্রু কুঁচকে তাকাত। অথই দীর্ঘশ্বাস ছাড়ল। কে জানে প্রহর কেন এসেছে? চাকরি ছাড়ার রিজন কি আমি জানতে পারি মিস অথই? প্রহরের প্রশ্নের জবাবে অথই খুবই শান্ত চোখে তাকালো প্রহরের পানে।
প্রহর যেন এত সময় ধরে এই ক্ষণের অপেক্ষায় ছিল। জীবনে যে কিছু কিছু মুহূর্ত কেবল গড গিফটেড হয় তা আজ হারে হারে টের পাচ্ছে। অথই প্রহরের থেকে দৃষ্টি সরিয়ে দক্ষিণের বারান্দার দরজার উপরে ঝুলতে থাকা মানি প্ল্যান্টের টবের ওপর দৃষ্টিপাত করে শান্ত সুরে বলল, খুবই পার্সোনাল রিজন। চাকরিতে জয়েন করার আগে কিছু এগ্রিমেন্ট পেপারে আপনার সাইন নেওয়া হয়েছিল। সেই পেপার পড়েছিলেন? জি, পড়েছিলাম। গুড। তাহলে সেখানে আপনি চাকরি ছেড়ে দিতে চাইলে যে কয়েকটা কারণ দেখাতে হতো সেসব কারণগুলোতে কি আপনার পার্সোনাল কারণ দেখিয়ে চাকরি ছাড়তে পারবেন এমন কিছু লেখা ছিল? প্রহরের কথায় অথই দোটানায় পড়ে গেল। আসলেই তোর শর্তগুলোতে এমন কিছু লেখা ছিল না। অথইকে শান্ত রূপে দেখে প্রহর বলল, দেখুন মিস, অথই চাইলে আপনি হুট করে একটা চাকরি পাবেন না। ঠিক তেমনিভাবে চাইলে একটা চাকরি ছাড়তে পারবেন না। কারণ প্রত্যেকটা কোম্পানির নিজস্ব কিছু রুলস আছে। আমাদের কোম্পানিতেও রুলস আছে। চাকরি ছাড়বেন ভালো কথা, আগামীকাল অফিসে আসুন, রুলসগুলো দেখুন, পড়ুন, তারপর ডিসিশনে আসুন। তাড়াহুড়ো করবেন না, কারণ তাড়াহুড়োর কাজ শয়তানের কাজ। প্রহর উঠে দাঁড়ালো। অথই আগের মতোই বসে আছে। সাবিনা রান্নাঘর থেকে ট্রে ভর্তি নাশতা এনে টি টেবিলের ওপরে রাখল। প্রহরকে দাঁড়িয়ে থাকতো দেখে সাবিনা প্রহরকে বলল, খালি মুখে যাওয়া যাবে না। আন্টি আজ হাতে মোটেও সময় নেই। কোনো এক সময় এসে আপনার হাতের ভেজা চিতই পিঠা খেয়ে যাব। আজ তুলি। যদিও সাবিনার সঙ্গে কথা বলছিল প্রহর, কিন্তু ধ্যান ধারণা ছিল অথইর কাছে। অথইর চিন্তিত মুখখানা দেখে প্রহর মনে মনে বলল, আমার কাছ থেকে যত দূরে যাওয়ার চেষ্টা করছো তার চেয়ে বেশি আমার কাছাকাছি আসছো। হয়তো কিছুটা সময় লাগবে, কিন্তু একটা সময়ের পর তুমি নিজেই বুঝতে পারবে। প্রহরের জন্য তুমি কি? প্রহর সাবিনার কাছ থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে। ঠিক তখনই সাবিনা অথইকে উদ্দেশ্য করে বলল, প্রহরকে দরজা পর্যন্ত এগিয়ে দিয়ে আয়। অথই অসহায় দৃষ্টিতে চেয়ে রইল ওর মায়ের দিকে। প্রহর ততক্ষণে দরজা পর্যন্ত চলে গিয়েছে। কি মনে করে একবার পেছনে তাকানোর জন্য তাগিদ অনুভব করল। পেছনে ফিরে তাকাতেই দেখতে পেল অথই ওর পেছনে এসে দাঁড়িয়েছে। প্রহরকে হুট করে পেছনে তাকাতে দেখে অথই অপ্রস্তুত হয়ে বলল, মা বলল দরজা লাগিয়ে আয়, তাই এলাম। কথাটি বলে নিজেই জিভ কাটল অথই। মনে মনে নিজের মা কে বকছে। প্রহর মুচকি হেসে নিজ গন্তব্যের উদ্দেশ্যে রওনা হলো। অথই দরজা লক করে সোফায় 2 পা উঠিয়ে বসল। টি টেবিল থেকে বোল থেকে একটা পিরিচে 2টো ভেজা চিতই পিঠা উঠিয়ে খেতে আরম্ভ করল। পিঠা মুখে দিতেই অথই চোখ বন্ধ করে বলল, মা, তোমার হাতে তৈরি করা কোনো খাবার মজা হোক বা না হোক ভেজা পিঠা জাস্ট অসাম হয়। থাক তাহলে পিঠা খেয়ে থাক। আমার হাতের সর্ষে ইলিশ দিয়ে আজ রাতে আর ভাত খাস না। রান্নাঘর থেকে জবাব দেয় সাবিনা। অথই সর্ষে ইলিশের কথা শুনে মুখ কালো করে বলল, মা, তুমি আমায় ফেলে একা খেতে পারবে? অবশ্যই পারবো। তুই যখন শ্বশুরবাড়ি যাবি তখন কি আমি তোকে নিয়ে ভাত খাবো বল? মা, তখনকার ব্যাপার সম্পূর্ণ আলাদা। এখন তো তুমি আমায় অভিমান করে বলছো সর্ষে ইলিশ একা খেয়ে নিবে। কিন্তু যখন আমি শ্বশুরবাড়িতে চলে যাব তখন তুমি চাইলেও আমাকে রোজ কাছে পাবে না। পরিস্থিতি তখন তোমাকে মানিয়ে নিতে বলবে। কথাগুলো বলার সময় অথইর কণ্ঠস্বর কাঁপছিল। মেয়ের কথা শুনে সাবিনা রান্নাঘর থেকে বেরিয়ে এলেন। অথইর পাশে গিয়ে বসলেন। দ্রুত অথইকে বুকে জড়িয়ে ধরে মাথায় স্নেহের পরশ বুলিয়ে কাঁদো গলায় বললেন, ধুর পাগলি, মন খারাপ করিস কেন? তোর নানুকে ছাড়া আমি আছি কেমন করে? তোরও যখন বিয়ে হবে তুই উল্টো আমাকে ভুলে যাবি। আমি মোটেও তোমাকে ভুলে যাব না। অথই ওর মায়ের বুকে মাথা গুজে কেঁদে ফেলল। সাবিনার দুচোখে পানি। আসলেই মেয়েদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং কষ্টদায়ক সম্পর্ক বুঝি বিয়ে। বাবা মায়ের কাছ থেকে চিরকালের জন্য দূরত্ব। অথইর কান্নাভাব মিলিয়ে যায় ওর আব্বুকে দেখে। সাবিনা ফোন করে মেয়ের মন খারাপের গল্প বাবাকে শোনালো। তারপর বাবা মেয়ের ফেভারিট চকলেট, আইসক্রিম এবং একটি গোলাপ ফুল। অথই তো হুট করে ওর আব্বুর কাছ থেকে সারপ্রাইজ গিফট পেয়ে আনন্দে আত্মহারা। রাতের খাবার সবাই একসাথে খেল। সাবিনা নিজ হাতে খাইয়ে দিলেন মেয়েকে। মেয়ে তো আনন্দে আটখানা, মেঘ না চাইতে জল। রাতের খাবারের পর অথই আলফজের সঙ্গে ওর চাকরি ছাড়ার ব্যাপারে এবং প্রহরের আজ এই বাড়িতে আসার পেছনের কারণ জানালো। সবটা শুনে আলফাজ বলল, তাহলে কাল অফিসে গিয়ে কথা বলে দেখ। ঠিক আছে আব্বু। রোজকার মতোই আজও অথই শাড়ি পরে অফিসে যায়। অফিসের ভেতরে ঢুকতেই ইশতিয়াকের সঙ্গে দেখা হয়ে যায় অথইর।
অথৈকে দেখে ইশতিয়াক হাসি মুখে এগিয়ে এসে বলল, তুমি এসেছো। তুমি জানো না গতকাল বিকেলে কি ঝড়ই না গিয়েছে আমার উপরে। কেন, কি হয়েছিল? তোমার রিজাইন লেটার প্রহর স্যারের ডেস্কে পৌঁছানো মাত্রই আমার মি ইশতিয়াক। অথৈ এবং ইশতিয়াক জনেই পেছনে ঘুরে তাকালো। প্রহর দাঁড়িয়ে আছে। ইশতিয়াক ঢোক গিলে কোনোমতে বলল, জি স্যার, হাউ ক্যান আই হেল্প ইউ? গেট আউট ফ্রম হেয়ার। ডু ইউর ওয়ার্ক প্রপারলি? ইয়েস স্যার। ইশতিয়াক চলে গেছে নিজের কেবিনের পথ ধরে। অথৈ প্রহরের দৃষ্টি বাঁচিয়ে চলেই যাচ্ছিল, কিন্তু প্রহর ওকে ডাক দেয়। অফিসে ঢুকে সোজা আমার কেবিনে আসা উচিত ছিল আপনার। রাইট। ইয়েস স্যার। তাহলে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করেছিলেন কেন? ফর্মালিটি। অফিস আওয়ারে ভদ্রতা দেখাতে গিয়ে আপনারা যে আমার কতখানি লোকসান করেছেন একমাত্র ওপরওয়ালা জানে। আমার কেবিনে আসবেন তাও 10 মিনিটের মধ্যে, কারণ 9টায় আমার মিটিং আছে। কথাগুলো বলেই প্রহর চলে যায়। আর অথই ভেঞ্চি কেটে বলল, অফিস আওয়ারে ভদ্রতা দেখাতে গিয়ে আপনারা যে আমার কতখানি লোকসান করেছেন একমাত্র ওপরওয়ালা জানে। আমার কেবিনে আসবেন তাও 10 মিনিটের মধ্যে, কারণ 9টায় আমার মিটিং আছে। কেন, আমরা আপনার কি এমন ক্ষতি করে ফেললাম? আমাদের কথা আমরা খরচ করেছি, কিন্তু আপনার এত মাথা ব্যথা কেন? প্রহরকে আচ্ছা মতো মনে মনে বকল। তারপর প্রহরের কেবিনের উদ্দেশ্য রওনা হলো। প্রহরের কেবিনের দরজার সামনে এসে ঠায় দাঁড়িয়ে আছে অথই। মনে কুগাইছে, যদি সেদিনের মতো প্রহরকে আর হিমানিকে অপ্রীতিকর অবস্থায় দেখে ফেলে এই ভয়। তবুও তো ভেতরে যেতে হবেই। অস্বস্তি নিয়ে দরজায় নক করল অথই। কাম ইন। দরজা ঠেলে ভেতরে ঢুকতেই দেখতে পেল অন্য এক প্রহরকে। নেভি ব্লু রঙের স্যুট পরা প্রহরকে নীলচে পাঞ্জাবিতে বড্ড অচেনা দেখাচ্ছে। অথই সন্দিহান হয়ে পড়েছে, লোকটা কি কোথাও ঘুরতে যাবে নাকি? যেতেও পারে। খানেক বান্ধবী হয়তো জুটিয়ে রেখেছে। তাদের মধ্যে থেকে হয়তো কারো মন রক্ষা করার জন্য আজ পাঞ্জাবি পরে পুরো বাঙালি বাবু সেজে বসে আছে। বসুন। প্রহরের কথায় ধ্যানভগ্ন হলো অথৈর। প্রহরের মুখোমুখি চেয়ারে বসল অথৈ। প্রহর ডেস্কের ড্রয়ার থেকে একটি কাগজ বের করে অথৈয়ের সামনে তুলে ধরল। অথৈ দেখল গোটা গোটা ইংরেজি অক্ষরে লেখা এগ্রিমেন্ট পেপার লেখা। আপনার স্বাক্ষরকৃত এগ্রিমেন্ট পেপার। পড়ে দেখুন কি কি শর্ত দেয়া আছে। অথৈ কাগজটি হাতে নিয়ে সবগুলো শর্ত একে একে পড়ে নিল। শর্তগুলো পড়ে শেষ করল, দীর্ঘশ্বাস ছাড়ল। অসহায়ের ন্যায় প্রহরের দিকে তাকিয়ে বলল, আগামী 3 মাস না হয় আমি চাকরিটা কন্টিনিউ করলাম, কিন্তু অফিসিয়াল ড্রেস পরতে পারবো না আমি। সরি স্যার, আমি পারবো না। চাকরি কন্টিনিউ করতে হবে, সেই সঙ্গে অফিসিয়াল ড্রেস পরতে হবে আপনাকে। নো স্যার, আই কান্ট ডু ইট। পারতে তো আপনাকে হবেই। এটা একটা প্রতিষ্ঠান, এখানে সবকিছুর একটা সীমাবদ্ধতা আছে। আপনি চাইলে মন মতো চলতে পারবেন না। এই যে আপনি রোজ শাড়ি পরে আসেন, এটা কি অফিসের রুলস ব্রেকের মধ্যে পড়ছে না? ইয়েস স্যার। ভেরি গুড। এই তো বুঝতে পেরেছেন এবার। আগামীকাল থেকে অফিসিয়াল ড্রেস পরে আসবেন। আজ অফিস ছুটির পরে ইশতিয়াকের কেবিন থেকে ড্রেস নিয়ে যাবেন। ওকে স্যার, তাহলে এখন আসতে পারেন। অথই বের হয়ে এলো প্রহরের কেবিন থেকে। অথই কেবিন থেকে চলে যাওয়ার পর চেয়ারে গায়েলি দিয়ে পেপারওয়েট হাতে নাড়াচাড়া করতে করতে প্রহর বলে উঠল, তোমায় শাড়িতে কেবল আমি দেখব, অন্য কেউ তোমার এই দেবী রূপ দেখুক আমি সহ্য করতে পারি না। অফিস আওয়ার শেষ। অথই ইশতিয়াকের কেবিনে যাওয়ার সময় দুটো এমপ্লয়ির কথা শুনে থমকে দাঁড়ালো। দুজন বলাবলি করছে। অফিসিয়াল ড্রেসের চক্কর কিছুই বুঝলাম না। হুট করে এক রাতের মধ্যে এমন ডিসিশন কেন যে নিল প্রহর স্যার বুঝতে পারছি না। অথই আর দাঁড়ালো না সেখানে। ইশতিয়াকের কাছ থেকে ড্রেস নিয়ে রওনা হলো বাড়ির উদ্দেশ্য। আগামীকাল অফিসে গিয়ে সরাসরি প্রহরের সঙ্গে কথা বলবে। যে রুলস আগে ছিল না সেই রুলস রাতারাতি কাগজে ইনক্লুড করে কেন তাকে বোকা বানানো হলো। পরব না অফিসিয়াল ড্রেস, আগামীকাল শাড়ি পরে অফিসে যাব। আগামী প্রহরকে জবাব দিতে হবে, তারপর রুলস সহ অন্য কিছু। পরদিন সকালে অফিসে এসে অথই সর্বপ্রথম প্রহরের কেবিনে চলে যায়। দরজায় নক করলে ভেতর থেকে প্রহর ভেতরে ঢোকার অনুমতি দেয়। অথই কেবিনে ঢুকে সালাম দেয়। অথই কণ্ঠস্বর শুনে প্রহর ল্যাপটপের স্ক্রিন থেকে দৃষ্টি সরিয়ে ডেস্কের সামনে তাকালো। কালো শাড়ি, বেলিফুলের বাঁধনে আটকে যাওয়া খোপায় অথইকে আজ ভীষণ অন্যরকম দেখাচ্ছে। পরিণত লাগছে হুট করে। প্রহর নিজের দৃষ্টিকে সংযত করল। অথইকে বসার অনুমতি দিয়ে ফের ল্যাপটপে দৃষ্টি রাখল। অথই চেয়ার বসল।
মুখোমুখি হলো প্রহর এবং খেয়া। রাতারাতি অফিসের রুলস বদলে দেওয়ার প্রধান কারণটা কি জানতে পারি? অথৈর কথা শুনে প্রহর ভ্রু কুঁচকে তাকালো। অথৈ প্রহরের চোখের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলল, নাকি আমাকে আটকে রাখার জন্য আপনি রুলস বদলে ফেলেছেন? অথৈর মুখে এই কথা শুনে প্রহর ল্যাপটপ বন্ধ করে বলল, আপনি কি নিজেকে খুব গুরুত্বপূর্ণ মানুষ ভাবেন? মানে মানে বুঝতে পারছেন না? তাহলে আমি বুঝিয়ে দেই আপনাকে। আপনাকে যখন যাচাই বাছাই করে এই অফিসের একজন এমপ্লয়ি বানানো হলো তখন আপনাকে কিছু রুলস এবং কন্ডিশন দেখানো হয়েছিল। আপনি স্বাচ্ছন্দ্যে সেই রুলস এবং কন্ডিশন মেনে কাগজে সাইন করেছেন। এখন আপনি যদি কন্ডিশন ব্রেক করে চাকরি ছাড়তে চান আমার কোনো আপত্তি নেই। কিন্তু চাকরি ছাড়তে হলে আপনাকে অতিরিক্ত আরও 1 মাস অফিসে কাজ করতে হবে। তারপর আপনি নির্দ্বিধায় চাকরি ছাড়তে পারবেন। আপনাকে কেউ বাধা দেবে না। আপনাকে আটকে রাখার কোনো কারণ তো দেখছি না আমি। না আপনি আমার স্ত্রী, না আপনার সাথে আমার কোনো কমিটেড আছে। আপনি শুধুই আমার অফিসের একজন এমপ্লয়ি। কথাটি মনে রাখবেন, আপনি শুধু আমার অফিসের একজন এমপ্লয়ি। প্রহরের কথা শুনে অপমানে মুখ থমথম করছে অথৈ। কেঁদে ফেলার মতো মেয়ে অথৈ নয়। কিন্তু প্রহরের কথাগুলো হজম হচ্ছে না। কথার তর্কে জিতে যাওয়ার লোভ সম্বরণ করতে না পেরে দ্বিতীয়বারের মতো প্রহরের উদ্দেশ্য আক্রমণাত্মক কিছু বাক্য ছুড়ে দিল অথৈ। অফিসের কেউই শাড়ি পরত না। শুধু আমি শাড়ি পরে আসতাম। অফিসে শাড়ি পরে আসা যাবে না রুলস কি শুধুমাত্র আমার জন্য? এজন্যই কি রাতারাতি রুলস বদলে গিয়েছে? এতদিন অফিসের সবাই মনমতো ড্রেস পরেছে। কিন্তু আজ থেকে নতুন রুল অনুযায়ী অফিসের নারী স্টাফদের জন্য বোরকা হিজাব এবং ছেলেদের ক্যাজুয়াল ড্রেস। আমি বোরকা পরে আসব না। দ্যাটস ইউর চয়েস। আমি আজই রিজাইন লেটার জমা করব। এজ ইউর উইশ। বাট লেটারের সঙ্গে 1 লক্ষ টাকা জমা দিয়ে যাবেন। প্রহরের কথা শুনে অথৈ ভ্রুকুচকে বলল, কিসের 1 লক্ষ টাকা? আপনাকে যেই পোস্টে রাখা হয়েছে সেই পোস্টের জন্য আমাকে আরও 1 সেশন অপেক্ষা করতে হবে। দেন ইউনিভার্সিটি থেকে বাছাই করা স্টুডেন্ট আমি খুঁজে পাব। ততদিন পর্যন্ত এই পোস্ট খালি পড়ে থাকবে। রুলস অনুযায়ী কোনো স্টুডেন্ট তার ট্রেনিং চলাকালীন যদি স্বেচ্ছায় চাকরি ছাড়তে চায় তাহলে আমাদের কোম্পানি থেকে তারা যে 1 লক্ষ টাকা পেয়েছিল সেই টাকা আমাদের রিফান্ড করতে হবে। বিশ্বাস না হলে পড়ে দেখুন। প্রহর ড্রয়ার থেকে একটি কাগজ বের করে অথৈর দিকে বাড়িয়ে দিল। অথৈ ছো মেরে কাগজটা নিয়ে রুলসগুলো পড়ে দেখল। আহত সিংহীর মতো ফুসফুস করছে অথৈ। মানে সে এখন পড়েছে গেরাকলে। সেই চাইলেও এখন এই কোম্পানি থেকে বের হতে পারবে না। কারণ সেই 1 লক্ষ টাকা অথৈর পক্ষে রিফান্ড করা সম্ভব নয়। টাকাটা তার এক বন্ধুকে দিয়েছে, ধার দিয়েছে 1 বছরের জন্য। অথৈর চিন্তিত মুখের দিকে তাকিয়ে রইল প্রহর। প্রহর অথৈর চিন্তিত মুখখানা দেখেই বুঝতে পারল চাকরিটা ছাড়তে পারবে না। অথৈকে একটু বাজিয়ে দেখার জন্য প্রহর আবারও বলে উঠল, আজ আমার কোনো মিটিং নেই। আপনি চাইলে রিজাইন লেটার জমা করতে পারেন। অথৈ চিন্তিত ভঙ্গিতে তাকিয়ে রইল মেঝের দিকে। চাকরি ছাড়াটা এখন বোকামি হবে। বোকামি করা যাবে না, মাত্র 1 মাসের ব্যাপার তো। 1 লক্ষ টাকা দেয়ার ঝামেলা তখন ঘাট থেকে নেমে যাবে। দীর্ঘশ্বাস ফেলে অথৈ প্রহরকে উদ্দেশ্য করে বলল, আমি অতিরিক্ত 1 মাস চাকরিটা কন্টিনিউ করব। তখন তো আর টাকা কিংবা চাকরি ছেড়ে দিল কোনো ঝামেলায় পড়তে হবে না। তাই না? জি, তখন কোনো ঝামেলায় পড়তে হবে না আপনাকে। ঠিক আছে, তাহলে আমি আসছি। ওকে মিস অথৈ। তবে আপনার সেক্টরে যাওয়ার আগে অফিসের ড্রেস পরে নিবেন। তারপর মিস তন্নির সঙ্গে দেখা করে আসবেন। অথৈ বের হয়ে এলো প্রহরের কেবিন থেকে। দোতলায় যাওয়ার সময় আজ লিফট ব্যবহার করল না। সিঁড়ি বেয়ে দোতলায় যাওয়ার সিদ্ধান্ত নিল অথৈ। করিডোর পেরিয়ে যাওয়ার সময় অথৈ আজ একটি বিষয় খেয়াল করল। অন্যান্য দিনের তুলনায় আজ করিডোর সম্পূর্ণ ফাঁকা। বিষয়টা তেমন গায়ে মাখল না অথৈ। হয়তো অফিস আওয়ার তাই সমাগম কম। দোতলায় পৌঁছানোর পর করিডোর ফাঁকা থাকার কারণ বুঝতে পারল অথৈ। পুরো অফিসের সেটিংস বদলে ফেলেছে। 3 তলায় নারী স্টাফদের কর্মক্ষেত্র, পুরুষদের দোতলায়। নিচতলায় প্রহর এবং তার বাবার এহসান মির্জা সহ আর অনেক উচ্চপদস্থ কর্মকর্তাদের কেবিন সেখানে বরাদ্দ করা হয়েছে। অথৈ এই সব খবর শুনেছে মিস তন্নির কাছ থেকে। সবটা শোনার পর অথৈ নাক মুখ কুঁচকে বলল, প্রহর স্যার কি জঙ্গি গোষ্ঠীর সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে নাকি? আরে আস্তে কথা বলো, দেয়ালের কান আছে। স্যার শুনতে পারলে কিন্তু ভালো হবে না। ভালো হবে না।
আর ভালো হতেই বাকি রেখেছে। একবিংশ শতাব্দীতে এসে নারী পুরুষের মাঝে ভেদাভেদ করা অফিসের এমপ্লয়ি আমরা। এখানে ভেদাভেদের কি আছে অথই? বরং ভালোই তো হলো। কম্পিউটারের স্ক্রিন থেকে দৃষ্টি সরিয়ে বলল তন্নি। অথই তন্নির কথা শুনে বিস্মিত হয়ে বলল, ম্যাম, আপনি এডুকেটেড মানুষ হয়ে এ ধরনের আনলজিক্যাল বিষয়কে অ্যাপ্রিসিয়েট করছেন। আমি না, বরং অফিসের প্রত্যেকটা ফিমেল এমপ্লয়ি স্যারের ডিসিশনকে অ্যাপ্রিসিয়েট করেছে। তবে আমাদের বইয়ের পাতায় শেখানো হয়েছে নারী পুরুষের সমান অধিকার। সেই বুলি কি তবে লোক দেখানো? অথইর প্রশ্ন শুনে তন্নি থমকাল খানিক সময়ের জন্য। তারপর মুচকি হেসে অথইর হাত ধরে বলল, অবশ্যই লোক দেখানো বুলি এটা। পুরুষেরাই দেখবে বিভিন্ন সংস্থায় এসে এসব বুলি আওড়ায়, ছোট মেয়েদের মাথায় ঢুকিয়ে দেয়। অথচ সেই বুলি আওড়ায় সেই মানুষগুলো সংস্থার বাইরে পুরোদস্তুর অসুস্থ মস্তিষ্কের হয়। এমনও খবর শোনা যায় তারা তাদের নারী কলিগের সঙ্গে অসংযতপূর্ণ আচরণ করেছে। পথে ঘাটে নারীরা যে হ্যারাসমেন্টের শিকার হয়, কাদের দ্বারা এই হ্যারাসমেন্টের শিকার হয় তারা কারা জানো? সুশীল সমাজের সুশীল মানুষগুলোর কাছে। এই অফিসে চাকরি করার আগে অন্য এক অফিসে চাকরি করতাম। সেখানকার এক কলিগ রীতিমতো আমাকে তার বেড পার্টনার হবার জন্য অফার করেছিল, জানো তুমি? রাজি হইনি বলে একদিন অফিস আওয়ার শেষে আমার মিসবিহেভ করতে চেয়েছিল সেই শয়তানটা। হয়তো আল্লাহ সেদিন আমার ওপর রহমত করেছিলেন বলে আমার সম্ভ্রম হারাতে হয়নি। আমার অন্য এক পুরুষ কলিগ আমাকে বাঁচিয়েছিল। আমার ওপর আক্রমণ করা মানুষটা পুরুষ এবং আমাকে সেই আক্রমণ থেকে রক্ষা করা সেই মানুষটাও পুরুষ। জনের শারীরিক চাহিদা একই, কিন্তু মানসিক পরিচয় ভিন্ন। জনেই শিক্ষিত, কিন্তু আচরণগত দিক দিয়ে একজন বিকারগ্রস্ত। তুমি যতই নারীর সমাধিকার নিয়ে আন্দোলন করো না কেন, কিছু পুরুষের স্বভাবগত দোষের কারণে নারীরা কোথাও সেফ নেই। তাহলে তো আপনার সেই কলিগের মতোই আমাদের প্রহর স্যার। হিমানি ম্যামের ইনসিডেন্ট আপনার মনে নেই নিশ্চয়ই, তাই এতটা প্রশংসা করছেন প্রহর স্যারের নামে। অথইর কথা শুনে তন্নি কপট রাগ দেখিয়ে বলল, প্রহর স্যার মোটেও তেমন মানুষ নন, বরং হিমানি ছিল মেইন কালপ্রিট। স্যারকে সবার সামনে দোষী বানিয়ে নিজে ভিকটিম হতে চেয়েছিল। কিন্তু আমি নিজ চোখে দেখেছি, সবসময় চোখের দেখা দৃশ্য ঘটনার উল্টো বিবৃতি দেয়। তোমার চোখের দেখায় হয়তো প্রহর স্যার দোষী, কিন্তু হিমানি ইজ দ্য মেইন কালপ্রিট, যে কিনা ক্ষমতার মোহে পড়ে নিজের দেহসত্তাকে বিলিয়ে দিতে চেয়েছিল। নিজেকে সবার সামনে ছোট করতে সামান্য কার্পণ্যবোধ করেনি। একটা মেয়ে কেন নিজেকে খারাপ বানাতে চাইবে সবার সামনে? ওই যে বললাম, ক্ষমতার মোহে। অথই আর কথা বাড়ালো না। তন্নি নিমের কাজে মনোযোগ দিল আর অথই নিজের সেক্টরে চলে এলো। কাজ করার সময় আজ তেমন অস্বস্তি হয়নি, কারণ আজ ট্রেনার পুরুষ নয় মহিলা ছিলেন। দিন শেষে অথইর মনে হলো সত্যি প্রহরের সিদ্ধান্তই সঠিক। কারণ নারীরা সহজে যতটা নারীর সঙ্গে মিশতে পারে, চাইলেও পুরুষের সঙ্গে ততটা পারে না। অফিস আওয়ার শেষ। অথই অফিসের ড্রেস পরেই বের হয়ে এলো। নিচতলার করিডোর পেরিয়ে যাওয়ার সময় প্রহরের সামনে দিয়ে হেঁটে যায় অথই। ভেবেছিল প্রহর হয়তো তাকে চিনতে পারবে না, কিন্তু অথই কি জানে প্রহর অথইকে চোখের দৃষ্টি হারিয়ে ফেললেও ঠিক খুঁজে পাবে। যতক্ষণ না পর্যন্ত অথই চোখের সামনে থেকে অদৃশ্য হয়েছে ঠিক ততক্ষণ পর্যন্ত প্রহর তাকিয়েছিল। অথই চলে যাওয়ার পর প্রহর আনমনে বলল, তোমায় ঠিক যেভাবে দেখতে চেয়েছি আজ তেমনই দেখতে পেলাম। কালো বোরকায় চমৎকার মানিয়েছে তোমায়। প্রকাশ্যে যতটা সুন্দর তুমি, আড়ালে তার চেয়েও চমৎকার দেখায় তোমাকে। অথইর বাবা মাকে জিজ্ঞেস করো তারা তাদের মেয়েকে কখন আমাদের হাতে তুলে দেবে। এহসান মির্জা খাবার খেতে খেতে প্রশ্ন করল নাজিফাকে। নাজিফা দীর্ঘশ্বাস ছাড়ল। অথইর বাবা মা কি চায় এবং প্রহর যে নতুন করে অথইকে পেতে চাইছে সবটাই খুলে বলল। সবটা শোনার পর এহসান সাহেব নাজিফাকে জানালো যে তিনি আগামীকাল আলফাজ সাহেবের সঙ্গে দেখা করবেন। অথইকে প্রহরের জীবনে পার্মানেন্ট ভাবে আনার জন্য যা যা প্রয়োজন সবটাই করবেন বলে আশ্বস্ত করল নিজের স্ত্রী নাজিফাকে। নাজিফা স্বস্তির নিঃশ্বাস ফেলল। যাক, এহসান যেহেতু বলেছে সে অবশ্যই ব্যাপারটা সামলে ফেলবে। রাত 11টা। ছাদে বসে আছে প্রহর। অপেক্ষার তারা গুনছে আকাশের দিকে তাকিয়ে। হুট করে মনে পড়ল অথইর কথা। তারপর মনে পড়ল ওর মায়ের বলা কিছু কথা। আগামীকাল ওর বাবা নাকি অথইর বাবার সঙ্গে কথা বলবে। কি হবে কথা বললে? অথইর মন থেকে কি ওর পার্সোনালিটি নিয়ে যে নেগেটিভিটি ভাবনা তৈরি হয়েছে তা কি দূর হবে? মোটেও না।
বরং আরও এক ধাপ পেছনে ফিরে যাবে অথই এবং অথইর পরিবার। প্রহর দূর আকাশের সবচেয়ে আলোকিত তারার দিকে তাকিয়ে বলল, অথইকে জয় করতে হবে ভালোবাসা দিয়ে। জানি না পারব কিনা, তবুও শেষ অবধি চেষ্টা করব। যদি না পারি তবে অন্য পথ অবলম্বন করতে বিলম্ব করব না। বিসিএইচ, এভরিথিং ইজ ফেয়ার ইন লাভ অ্যান্ড ওয়ার। কথাগুলো বলার সময় প্রহরকে ভীষণ অন্যরকম দেখাচ্ছে। ভালোবাসায় ব্যর্থ হবার ভয় প্রেমিক যেমন ছটফট করে ঠিক তেমনি করছিল প্রহর। কোনো এক তপ্ত দুপুরে আমাদের নেয়ার ডিসিশন আমাদের বাচ্চারা কেন সাফার করবে? তাছাড়া ছোটবেলার বিয়েকে কেই বা এত ইম্পর্টেন্স দেয়? আলফাজ সাহেবের কথা শুনে এহসান মির্জা চোখের চশমা খুলে টেবিলের ওপর রেখে বলে, যখন বিয়ে হয় তখন আমার ছেলে প্রহর কিন্তু মোটেও ছোট ছিল না। 15 বছরের কিশোর ছিল। সে বিয়ের মানে না বুঝলেও অন্তত এটা বুঝত যে বিয়ে মানুষের জীবনের একটি সিদ্ধান্ত, যেটা জীবনের কোনো এক মোড়ে এসে নিতে হবে। অথইর বয়স তখন 8 বছর। তার বিয়ের ব্যাপারে বোঝার কথা না। তখন কিন্তু আপনি অতি উৎসাহের সঙ্গে আমার ছেলেকে আপনার মেয়ের জন্য নির্বাচন করেছিলেন। কথা দিয়েছিলেন মেয়ের 18 হলে আমাদের কাছে আমাদের বৌমা কে ফেরত দেবেন। মেয়ের 18 পেরিয়ে 24 চলছে। এতগুলো বছর অপেক্ষার পর এখন কি শুনতে হচ্ছে আপনারা আপনাদের মেয়েকে আমার ছেলের কাছে দিতে ইচ্ছুক নন? তখন বাস্তবতা বুঝেননি কিন্তু এখন বুঝতে পারছেন। আমার পুরো 14 গোষ্ঠী জানে আমার প্রহরের বউ আছে। এখন তাদের কাছে আমি কি জবাব দেব? আপনার মতো এত বড় মাপের বিজনেসম্যান যদি ছেলের বিয়ে ভেঙে যাওয়ার ভয় কুকড়ে যান তাহলে গরিবের বেটারা কি করবে ভাইজান? প্রহর যদি বিয়ে করতে চায় এমন হাজারখানেক মেয়ে এক চুটকি বাজারে পেয়ে যাবেন। আমি আমার ছেলের জন্য বউ খুঁজতে যাব কেন? বিয়ে করেছে না অথইকে। অথই আমার প্রহরের স্ত্রী। অথই প্রহরকে পছন্দ করে না। কেন? ভ্রুকুচকে প্রশ্ন করল এহসান। আলফাজ কফির মগে চুমুক দিয়ে হিমানি এবং প্রহরের মাঝে ঘটে যাওয়া ঘটনাটি শেয়ার করল। সবটা শোনার পর এহসান বিব্রত অবস্থায় বলল, অথইর কথা বিশ্বাস করছেন আপনারা? হয়তো অথই আপনাদের কাছে প্রহরের ব্যাপারে মিথ্যা কথা বলেছে। প্রহরের অফিসে কি ঘটেছে তা অথই জানবে কি করে? কারণ অথই প্রহরের অফিসে চাকরি করছে। আলফাজের কথায় দমে যায় এহসান। এহসান মির্জার মিয়ে যাওয়া মুখটায় হতাশার ছাপ স্পষ্ট দেখতে পেল আলফাজ। চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো আলফাজ, তারপর এহসান মির্জাকে উদ্দেশ্য করে বলল, আমার মেয়ের মনে আপনার ছেলের জন্য পজিটিভ থিঙ্কিং নেই। বিয়ের মতো একটা ব্যাপার নিয়ে আমি বা অথই কম্প্রোমাইজ করতে চাই না। কিন্তু অথইর নিশ্চয়ই এটা জানা উচিত যে প্রহরের সঙ্গে ওর বিয়ে হয়েছে। একবার জানিয়ে দেখুন না অথই কি চায়। আমি আমার মেয়েকে চিনি। দুশ্চরিত্র মানুষ ওর কাছে চোখের বিষ। দুশ্চরিত্র মানুষের সঙ্গে জীবনের বাকি দিনগুলো কাটাবে এটা তো কখনোই হতে দিবে না। অথই প্রহরের ব্যাপারে যা জেনেছে কিংবা শুনেছে সবটাই ভুল। হিমানি প্রহরকে ট্র্যাপে ফেলার জন্য আপত্তিকর কিছু করতে চেয়েছিল, যেটা আমি সহ অফিসের সব স্টাফরা জানে। অথই শুধু শুধু আমার ছেলেকে দুশ্চরিত্রের কাতারে ফেলতে পারে না। ভাইজান, আমি আপনাদের সাথে এই ব্যাপারে আর কোনো কথা বলতে চাই না। শুধু এতটুকুই জানাতে চাই অথইর বিয়ে ঠিক হয়ে গেছে। 4 মাস ওর বিয়ে। প্রহরকে বলবেন ওকে তালাক দিয়ে দিতে। আঙ্কেল মেয়েকে বিয়ের খবর জানাননি কিন্তু ডিভোর্সের খবর জানাবেন কিভাবে? কারণ অথই প্রহরের বিয়ের তো রেজিস্ট্রেশন হয়নি, মৌখিকভাবে বিয়ে হয়েছে। তালাক পেতে হলে নিশ্চয়ই অথইকে ভরা মজলিসে তালাক শব্দ 3বার শুনতে হবে। প্রহরের কণ্ঠস্বর শুনে পেছনে ঘুরে তাকালো আলফাজ এবং এহসান সাহেব। আলফাজ প্রহরকে দেখে যতটা না অবাক হয়েছে তার চেয়ে বেশি ভাবছেন প্রহরের কথাগুলো। সত্যিই তো এভাবে দেখেনি। এত বছর চাপা দিয়ে রাখা বিয়ের খবর মেয়েকেই শোনালে কি রিয়াকশন হবে ভেবেই ঘাম জমে গেছে আলফাজ সাহেবের শরীরে। সানশেড রেস্টুরেন্টে ফরেনার ক্লায়েন্টের সঙ্গে অফিসিয়াল মিটিংয়ের জন্য এসেছিল প্রহর। ওর বাবাকে এবং অথইর বাবাকে এই রেস্টুরেন্টে দেখে প্রহর বুঝতে পারল যে ওর বাবা এখানে কেন এসেছে। মিটিং শেষ করে যখনই ওদের টেবিলের কাছে এলো তখনই অথইর বাবার মুখে তালাক শব্দ ভেসে এলো প্রহরের কানে। সারা শরীরের রক্তহীন স্রোত বয়ে যায়। নিজেকে সামলে ফেলল মুহূর্তের মধ্যে। বিয়ের ব্যাপারে হয়তো নিজেদের হাত ছিল না, কিন্তু বিয়ের সম্পর্ক যদি ভাঙতেই হয় তবে অথইকে জানানোর রাইট নিশ্চয় আছে। অথই নিজ মুখেই বলুক না তার এই সম্পর্ক কন্টিনিউ করা উচিত কি না। প্রহর, এসব তুই কি বলছিস? বাবা, আমাকে বলতে দাও আজ।
প্রহর ওর বাবাকে উদ্দেশ্য করে কথাটি বলেই আলফাজ সাহেবের মুখোমুখি দাঁড়ালো। আলফাজ সাহেব দেখলেন প্রহরের চোখে মুখে অস্থিরতার ছাপ। অথৈকে হারিয়ে ফেলার অস্থিরতা যদি প্রহরের মাঝে ছিল, তবে কিছুদিন আগেও কেন নাজিফা আপা বলেছিল যে তার ছেলে অথৈকে মানতে পারছে না। এই বিয়ে নামক সম্পর্ক থেকে তার ছেলে অতি দ্রুতই মুক্তি পেতে চায়। আলফাজ সাহেব আজ প্রহরের মুখ থেকে শেষ কথাটি শুনতে চান। হয় এপার নয়তো ওপার। মেয়ে তো কাঠপুতুল নয় যে যে যেভাবে চাইবে মেয়েকে সেভাবে নাচাবে। আঙ্কেল, আমি কি খুব খারাপ, কিংবা আমার কাছে মেয়েকে দিতে ইনসিকিউর ফিল করছেন? আমার সাথে ঘটে যাওয়া একটি অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রত্যক্ষদর্শী ছিল অথৈ। আমি না চাইতেও সেই ট্র্যাপে ফেসে গিয়েছিলাম। কিন্তু অফিসের কিছু মানুষ এবং অথৈ মনে প্রাণে বিশ্বাস করে আমি আসল দোষী। অথচ আমি কিছুই করিনি। হয়তো আপনারও বিশ্বাস হচ্ছে না আমার কথা। না হবারই কথা। নিজের মেয়ের কথা বিশ্বাস না করে কেন পরের ছেলের কথা বিশ্বাস করবেন? তবুও আমি চাই আপনি আমাকে ভুল না বুঝে একটিবার আমাদের সম্পর্কটাকে নিয়ে ভেবে দেখুন। হয়তো অপরিণত বয়সে বিয়ে হয়েছে আমাদের, কিন্তু আমি চাই আমার অথৈর সঙ্গে জুড়ে দেয়া এই জন্মান্তরের সম্পর্ক মৃত্যুর আগ পর্যন্ত বহাল থাকুক। আঙ্কেল, আমি কি একটিবার এই সুযোগ পেতে পারি না আপনার কাছে? প্রহরের আকুতি ভরা টলটলে জলের দুচোখ দেখে আলফাজ এবং এহসান দুজনেই থমকে যায়। এহসান দ্রুত উঠে এসে ছেলের কাঁধে হাত রাখল। প্রহর ওর বাবার দিকে তাকিয়ে মলিন হেসে বলল, বাবা, আমি চাই আমার স্ত্রী আমার কাছে ফিরে আসুক। যেদিন থেকে অথৈকে চোখের দেখা দেখলাম সেদিন থেকে আমার মনে হচ্ছে আমার ওকেই দরকার। আমার ব্যক্তিগত মানুষ কেবল অথৈ। অথৈ ছাড়া অন্য কেউ আমার পাশে এসে দাঁড়াবে এটা আমি কল্পনাও করতে চাই না। কিন্তু অথৈ যদি তোমাকে না চায়? আলফাজের কথা প্রহর বুকে তীরের আঘাতের ন্যায় বিঁধে গেল। ভীষণ চোট পেল হৃদয়ে। তবুও মানতে হবে। সত্যিই তো অথৈ যদি তাকে না চায়? জোর করে কি ভালোবাসা পাওয়া যায়? অথৈ যদি আমাকে না চায় তাহলে আমি কোনোদিনও আপনাদের এই বিষয়ে ফোর্স করব না। আঙ্কেল, আমার একটি অনুরোধ আছে, শুনবেন? আলফাজ এহসান সাহেবের মুখের দিকে তাকিয়ে ফের প্রহরের মুখের দিকে তাকিয়ে বলল, বলো। আমার 1 সপ্তাহ সময়ের প্রয়োজন। 1 সপ্তাহ পরে আপনি অথৈকে আমাদের বিয়ের ব্যাপারে জানাবেন। তখন ও যা সিদ্ধান্ত নেবে আমি মেনে নেব। ঠিক আছে? 1 সপ্তাহ সময় পেলে তুমি। এরপর অথৈর যা হবে সিদ্ধান্ত হবে আমি এবং তোমরা সবাই মেনে নিবে এই প্রত্যাশা রাখছি। কথাটি বলেই আলফাজ সাহেব এহসান এবং প্রহরের সঙ্গে হাত মিলিয়ে চলেই যাচ্ছিল, ঠিক তখনই প্রহরের ডাক শুনে থমকে দাঁড়ালো আলফাজ। পেছনে ফিরে তাকালো। প্রহর আলফাজের কাছে এসে জিজ্ঞেস করল, কার সাথে অথৈর বিয়ে ঠিক হয়েছে? অথৈর ক্লাসমেট আবিরের সঙ্গে অথৈর বিয়ে ঠিক হয়েছে। তোমাদের তালাকের পর অথৈর ইদ্যত শেষ হবার পরই ওদের বিয়ে। হয়তো ভাবছো আমি এত শিওর হয়ে কি করে বলছি যে তোমাদের তালাক হবে। কারণটা বলি তবে। আমার অথৈকে আমি খুব ভালো করে জানি। সে কোনোদিনও তোমাকে স্বামী হিসেবে মানবে না। কথাগুলো বলে আর দাঁড়ালেন না আলফাজ। রেস্টুরেন্ট থেকে বের হয়ে যায়। উদ্ভ্রান্তের মতো টেবিলে বসে রইল প্রহর। ছেলেকে এতটা ভেঙে পড়তে বোধহয় এর আগে কখনো দেখেনি এহসান। এদিকে বিগ ওশান অফিসে। অথৈ, জি ম্যাম। অফিস থেকে সবাই রাঙামাটি যাচ্ছে বার্ষিক বনভোজনে। তুমি যাবে না? তন্নির মুখে রাঙামাটি নামটি শুনে খুশিতে চোখ চকচক করছে অথৈ। হাতের কাজ বন্ধ করে তন্নির ডেস্কের সামনে এসে দাঁড়ালো। উৎসাহী কণ্ঠে জিজ্ঞেস করল, প্রত্যেক বছরই যায় নাকি পিকনিকে? যায় তো। গতবারই তো কক্সবাজার গেলাম সবাই। এবার নাকি প্রহর স্যার নিজেই রাঙামাটিকে পছন্দ করেছে। ওখানকার লাল পাহাড় নাকি স্যারকে ভীষণভাবে টানছে। আমি নিজেই ভীষণ এক্সাইটেড রাঙামাটি যাওয়ার ব্যাপারে। আগামীকালই নাকি যাবে। তোমার কি মন খারাপ অথৈ? তন্নি অথৈর মুখের দিকে তাকিয়ে বুঝতে পারল যে অথৈর মন কোনো কারণে ভালো নেই। অথৈ যেন এইক্ষণের অপেক্ষায় ছিল। ম্যাম, যারা ট্রেনিংয়ে আছে তারা কি যেতে পারবে না? অবশ্যই যেতে পারবে। কেন, কি হয়েছে? আমি তো ভেবেছি ট্রেনিংয়ে যারা আছে তারা যেতে পারবে না হয়তো। তাহলে আমি যেতে পারবো তাই না? অফকোর্স যেতে পারবে। যেতে হলে কি কি ফর্মালিটিস পূরণ করতে হবে? লিস্টে তোমার নাম চেক ইন করাবে। ব্যাস, বাকি কাজ ম্যানেজিং কমিটির। তুমি শুধু আগামীকাল সময়মতো রাত 11টায় পৌঁছে যাবে অফিসের সামনে। এত রাতে রওনা দেবে কেন? আরে ঢাকা থেকে রাঙামাটি পৌঁছেতে অনেক সময় লাগে। তাই রাতেই রওনা হবে। সকালের মধ্যে পৌঁছে যাব। তারপর সারাদিন ঘোরাঘুরি।
সন্ধ্যায় আবারও ঢাকার উদ্দেশ্য রওনা দেবে। আমার তো রাঙামাটিতে যাওয়ার আনন্দে গা কাঁপুনি দিচ্ছে। লাল পাহাড়ের দেশে যাব। ওফ, এতদিনে আমার মনের আশা পূরণ হবে। প্রহর স্যার একটা ধন্যবাদ ডিজার্ভ করে আমার কাছ থেকে। আগামীকাল দেখা হলে ধন্যবাদ জানিয়ে দেব। অথৈর কথায় হেসে নিজের কাজে মনোযোগ দিল তন্নি। অথৈ নিজেও কাজে মনোযোগ দিল। কারণ হাতের কাজ দ্রুত শেষ করতে হবে। অফিস আওয়ার শেষ হলে খুব দ্রুত মার্কেটে যেতে হবে। শাড়ি কেনা লাগবে তো। অফিসে বসে থাকা অথৈ আনন্দে আত্মহারা। সে জানল না অগ্নি একই আকাশের নিচে ঢাকার এক অভিজাত রেস্টুরেন্টের কোনার চেয়ারে বিষণ্ণ ভগ্নহৃদয় নিয়ে বসে আছে প্রহর। সে জানে না যাকে নিয়ে তার জীবনের বাকি পরিকল্পনা সে আদৌতেও তার হবে কিনা। যার একটি কথার মূল্যে হাজারটা ডিল হয়, যার একটি সাইনে কত কোম্পানির ভাগ্য খুলেছে, সেই প্রহর মির্জার জীবন কিনা আটকে গেছে অথৈ হ্যাঁ কিংবা নাতে। প্রহর হয়তো আলফাজের সামনে খুব সহজে বলে ফেলেছে অথৈ যা বলবে তাই করবে। কিন্তু আসলেই কি প্রহর পারবে? মোটেও না। তার তো এখনই ইচ্ছে করছে আবিরের নাক ফাটিয়ে দিয়ে আসতে। প্রহর মির্জার স্ত্রীকে বিয়ে করার শখ আজন্মের জন্য ঘুচিয়ে দিয়ে আসতে। কত বড় সর্বনাশ করতে চাইছে প্রহরের ওই বেটা আবির।